প্রিয় সহকর্মীবৃন্দু, আসসালামু আলাইকুম। শাহজালাল ইসলামিক ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হলো ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং, বা আমরা যদি ইসলামী ব্যাংকিং এর ভাষায় বলি ইনভেস্টমেন্ট ব্যাক মানি লন্ডারিং। আমরা জানি যে সাধারণত ব্যাংকিং অ্যাক্টিভিটি আমরা তিনটা বা ব্যাংকিং সার্ভিসগুলো তিনটা সেকশনে ভাগ করতে পারি: জেনারেল ব্যাংকিং, ফরেন ট্রেড এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং। সো এই তিনটা সেকশনের মাধ্যমেই লন্ডারিং অ্যাক্টিভিটি হতে পারে। যেমন জেনারেল ব্যাংকিং এর ক্ষেত্রে অনবোর্ডিং অথবা ফেক ডকুমেন্ট দিয়ে অনবোর্ড হওয়া, অথবা কোনো ক্যাশ ট্রানজ্যাকশন এক্সিকিউট করা, অথবা আরো বিভিন্ন মেথোলজিতে জেনারেল ব্যাংকিং এ মানি লন্ডারিং এক্সিকিউট হতে পারে। ট্রেড ট্রানজ্যাকশনের মাধ্যমে যে লন্ডারিং এক্সিকিউশন হয় তাকে আমরা বলি ট্রেড বেস মানি লন্ডারিং। এরকমই ক্রেডিটের মাধ্যমেও মানি লন্ডারিং এক্সিকিউট হতে পারে। সো অন্যান্য দুইটা ইস্যুর মতো ক্রেডিটের মধ্যেও মানি লন্ডারিং হতে পারে, বাট আমরা এজ এ ব্যাংকাররা এই ইস্যুতে খুব বেশি সতর্ক না। সো আমরা আজকে দেখার চেষ্টা করব যে ক্রেডিটের মাধ্যমে কিভাবে মানি লন্ডারিং হতে পারে। মানি লন্ডারিং এর কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করব, ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং কনসেপ্ট বা ইনভেস্টমেন্ট ব্যাংক মানি লন্ডারিং কনসেপ্ট, সিবিএমএল অথবা আইবিএমএল ইস্যুটা। আমরা দেখার চেষ্টা করব কিছু টুলস এন্ড টেকনিক যেগুলো আইবিএমএল এ বা সিবিএমএল এ ইউজ হয়। আমরা কিভাবে আইবিএমএল কে ডিটেক্ট করতে পারি, কিভাবে সিবিএমএল কে আমরা প্রিভেন্ট করতে পারি, এই ইস্যুটা দেখবো আমরা কাস্টমার লেভেলে। আমরা কাস্টমার প্রপোজাল অ্যাসেসমেন্ট লেভেলে আমরা দেখব। আমরা যখন ফান্ড ডিসবার্স করছি ওই লেভেলেও আমরা দেখার চেষ্টা করব সিবিএমএল এর ডিটেকশন অথবা প্রিভেনশন আমরা কিভাবে করতে পারি। এছাড়া টেকনোলজি ইউজ করে আমরা কিভাবে এই ইস্যুগুলোকে ডিটেক্ট করতে পারি এটা দেখবো, এবং অ্যাজ ওয়েল এস আমরা দেখার চেষ্টা করব যে ব্যাংকারদের রেসপন্সিবিলিটি কি আছে সিবিএমএল রিস্ক মিটিগেশনে। সো তাহলে একে একে আমরা দেখার চেষ্টা করি। আমরা যদি সিম্পলি বলি যে ইনভেস্টমেন্ট ব্যাক মানি লন্ডারিং আসলে কি। মানি লন্ডারিং হলো ইলিজিটেট সোর্স থেকে কোনো ফান্ড গুলোকে লিজিটেট রূপ দেওয়ার চেষ্টা করা। সো এই ক্ষেত্রে তারা বিভিন্ন ভেহিকেলকে ইউজ করে, বিভিন্ন টুলসকে ইউজ করে। সো ইনভেস্টমেন্ট ব্যাক মানি লন্ডারিং হলো যে ইনভেস্টমেন্ট অথবা লোনটাকে তারা ইউজ করছে তার ক্রিমিনাল প্রসিডটাকে ডিসগাইজ করার ক্ষেত্রে, অর্থাৎ প্রিডিকেট অফেন্স থেকে যে প্রসিড গুলো সে আর্ন করেছে এগুলো লোন মেকানিজমের মাধ্যমে সে সাদা করার চেষ্টা করছে। সো এটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট ব্যাক মানি লন্ডারিং বা ক্রেডিট ব্যাক মানি লন্ডারিং। আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অ্যাডভার্স মিডিয়া নিউজ পাচ্ছি, যেমন বিক্রি করা জমি বন্ধক রেখে 270 কোটি টাকা ব্যাংক ঋণ, অথবা পলাতক ঋণ খেলাপি বিলাসী জীবন দুবাইয়ে, ব্যাংকের টাকায় বিলাসী জীবন তার এবং তার সঙ্গীর। পিকে হালদার, প্রশান্ত কুমার হালদার, এই স্ক্যামের ইস্যু আমরা সবাই অবগত আছি। বিভিন্ন কোম্পানি বা কাগজি কোম্পানি ফর্ম করে প্রায় 10,000 কোটি টাকার মতো সে আত্মসাৎ করেছে বা লন্ডারিং করেছে। বাট বর্তমানে এইরকম সিচুয়েশন আরো রেজ হয়েছে। বর্তমান সমসাময়িক সময়ে আমরা অনেকগুলো ব্যাংকে আমরা প্রায় আহ, খুবই খারাপ বা নাজুক অবস্থায় দেখতে পাচ্ছি তাদের অ্যাসেট বেসটা, যে জায়গায় লন্ডারিং করে বা ক্রেডিট ব্যাংক লন্ডারিং করে ব্যাংকের অলমোস্ট একটা খারাপ সিচুয়েশনে নিয়ে আসা হয়েছে। সো এই জন্য রেগুলেটররাও এখন এমফাসাইজ করছে পিবিএমএল, সিবিএমএল বা আইবিএমএল উপর। একটা সময় ছিল রেগুলেটররা, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বা বিএফআই এসে কাস্টমারের বেসিক ইনফরমেশন গুলো চেক করতো, কেওয়াইসি, অথবা তারা দেখতে চেত যে আমার কোয়ার্টারলি মিটিং গুলো আমরা প্রপারলি এক্সিকিউট করেছি কিনা, অথবা কেওয়াইসি রিভিউটা টাইমলি হয়েছে কিনা, অথবা বামেল কোর নলেজ আছে কিনা, অফিসিয়ালরা প্রপারলি ট্রেনিং করেছে কিনা। এইগুলো তো এক্সিস্ট আছেই, বাট এখন ফোকাসিংটা চলে গিয়েছে অ্যাকচুয়ালি লন্ডারিং হচ্ছে কিনা, লন্ডারিংটা কিভাবে হচ্ছে, কোন মেথোলজিতে হচ্ছে, এইগুলোকে আইডেন্টিফাইড বা আইডেন্টিফিকেশনের দিকে এখন
রেগুলেটরের ফোকাস। বিএফআইইউ এবং বাংলাদেশ ব্যাংক তারা এখন এসে খুঁজে যে কোনো একটা ট্রেড ট্রানজেকশন অর্থাৎ এক্সপোর্ট অথবা ইম্পোর্ট ট্রানজেকশনের মাধ্যমে কোনো লন্ডারিং অ্যাক্টিভিটি এক্সিকিউশন হয়েছে কিনা, অথবা কোনো একটা ক্রেডিট বা ইনভেস্টমেন্ট ট্রানজেকশনের মাধ্যমে দেশের বাইরে অর্থ পাচার হয়েছে কিনা, লোনটা ক্লাসিফাই হয়ে গিয়েছে, যিনি বড়ুয়ার উনি আর টাকা ফেরত দিচ্ছেন না, উনি এখন দেশে নাই, উনাকে ট্রেস করা যাচ্ছে না, লোনটা রাইট অফ হয়ে গিয়েছে। সো এইগুলোকে বেশি ফোকাস করছে রেগুলেটর। এই ফোকাসিং এর পার্ট হিসাবে রেগুলেটর আমাদের কাছ থেকে যে রিপোর্ট গুলো নেন, স্পেশালি এএমএল থেকে যে রিপোর্ট গুলো নেন, হাফ ইয়ারলি রিপোর্টে তারা নতুন করে যুক্ত করেছে যে ক্লাসিফাইড লোন আমার কি অ্যামাউন্টের আছে, টোটাল ক্লাসিফাইড লোন কি, এবং কোন একটা সেশনে কত ক্লাসিফাইড লোন হয়েছে, এবং এই ইস্যুতে এসএআর বা এসটিআর আমরা কতগুলো সাবমিট করেছি, যেটা আমাদের লিগ্যাল অব্লিগেশন। রাইট অফ লোন অ্যামাউন্ট পার্টিকুলার হাফ ইয়ারে কত দূর হয়েছে এবং টোটাল কত আছে, এবং এই ইস্যুতে আমরা এসএআর বা এসটিআর করেছি কিনা। রেগুলেটর আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রিকমান্ড দিচ্ছে, বিশেষ করে টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানের পার্ট হিসাবে তারা বলছে লোনগুলোকে মনিটর করার জন্য। তারা বলছে এই জায়গায় কোনো অ্যাকোমোডেশন বিল আছে কিনা এটাকে খুঁজে বের করার জন্য। তারা বলছে ক্লাসিফাইড লোন বা অ্যাডভান্স গুলোকে রিভিউ করা, স্পেশালি এই লোনগুলো ফরেন কোনো জুরিডিকশনে ট্রান্সফার হয়ে গিয়েছে কিনা। যদি এরকম কোনো পসিবিলিটি থাকে তাহলে অবশ্যই এসএআর বা এসটিআর ভিএফএ তে সাবমিশনের কথা রিকমেন্ডেড করেছে আমাদের রেগুলেটর। অ্যাজ ওয়েল এজ সকল এমপ্লয়িকে অ্যাওয়ার করা, ট্রেন আপ করা। এটা গতানুগতিক ট্রেনিং না, যে যে কাজে অভ্যস্ত, যে যে কাজে যার রোল আছে অর্থাৎ জব বেস ট্রেনিং তাকে এনশিওর করা। যেমন তারা এই জায়গায় স্পেশাল ফোকাসিং দিয়েছে ইন্টারনাল অডিট, অর্থাৎ আমাদের আইসিএসসিডি, এমএলডি, টেট ডিভিশন, আমরা যদি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন হেড অফিস লেভেল এবং ব্রাঞ্চ লেভেলে যারা ক্রেডিটে কাজ করেন তাদেরকেও অ্যাওয়ার করার কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি অ্যাওয়ার থাকি, ট্রেনিং আমাদেরকে অনগোয়িং ট্রেনিং এর মাধ্যমে আমাদের নলেজ গুলোকে যদি আপডেট রাখা হয় তাহলে কিন্তু আমরা এই প্রোটেকশন নিতে পারবো। অর্থাৎ আমাদের মাননীয় এমডি স্যার 2024 সালে এই ক্রেডিট বেক ম্যানেজমেন্টকে কে গুরুত্ব অনুধাবন করে উনি স্পেশাল ওনার ইয়ারলি মেসেজে এই ইস্যুটাকে ইনকর্পোরেট করেছেন। উনি এমফাসাইজ দিয়েছেন যে ক্রেডিট ট্রানজাকশনের ক্ষেত্রে কোনো কাগজে কোম্পানি যাতে কোনো লোন না নিতে পারে, এই ইস্যুতে আমাদেরকে সতর্ক থাকা। উনি এমফাসাইজ করেছেন ক্রেডিটের ক্ষেত্রে, ক্রেডিট প্রপোজাল মেকিং এর ক্ষেত্রে অবশ্যই যাতে শরিয়া পালন নিশ্চিত করা হয়, বিকজ শরিয়া পালন যদি নিশ্চিত হয় তাহলে প্রোডাক্টের এক্সিস্টেন্সিটা চলে আসবে, আর এটাকে যদি আমরা মনিটরিং করে রিপেমেন্টে নিয়ে আসতে পারি তাহলে আমার ক্রেডিট ফুল ট্রানজেকশনে লন্ডনের সুযোগটা একেবারেই কমে আসবে। আমরা যদি কিছু টুলস এন্ড টেকনিককে দেখি যে সিবিএমএল বা আইবিএমএল গুলো কিভাবে এক্সিকিউট হচ্ছে, ফ্রন্ট কোম্পানির মাধ্যমে এক্সিকিউট হচ্ছে। অর্থাৎ কোন একজন ক্রিমিনাল যার প্রসিড গুলো প্রিডিকেট অফেন্স থেকে আসছে, উনি একটা কোম্পানি ফর্ম করে যেগুলো ক্যাশ বেস কোম্পানি। এটা হতে পারে পেট্রোল পাম্প, হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে ছোট রিটেল শপ, যে থেকে ক্যাশ জেনারেট হয়, ওই ক্যাশের সাথে উনি কমিঙ্গাল করে উনার প্রিডিকেট অফেন্সের টাকাটা জমা দিচ্ছেন। উনি হয়তো ওই পার্টিকুলার পেট্রোল পাম্পের নামে উনি লোন নিচ্ছেন, অথবা উনি গ্যাস স্টেশনের নামে লোন নিচ্ছেন, অথবা উনি রিটেল শপ বা রেস্টুরেন্ট নামে লোন নিচ্ছেন, বাট যদি যখন টাকাগুলো জমা দিচ্ছেন তখন তার প্রিডিকেট অফেন্সের টাকা দিচ্ছেন। এরকম শেল কোম্পানি অ্যাকোমোডেশন বিল, বেনিফিশিয়ারি ওনারশিপ কে ইউজ করে উইলফুল ডিফল্টার বা প্যান্থম মর্গেজ, ফান্ড ডাইভার্সন অথবা সিকিউরিটিজকে ওভার ভ্যালুয়েশন দেখিয়ে মানি লন্ডারিং বা সিবিএমএল গুলো এক্সিকিউটেড হয়। আমরা যে সিম্পল বলছিলাম যে ফ্রন্ট কোম্পানির কথা, একজন ড্রাগ ট্রাফিকার অথবা অন্য একজন ক্রিমিনাল, উনার একটা নিজস্ব ফ্রন্ট কোম্পানি আছে, উনি একটা রেস্টুরেন্ট দিয়েছেন, উনি রেস্টুরেন্ট নামে লোন নিয়েছেন এবং এই লোনের টাকা পরিশোধ করছেন কোথা থেকে, ওনার রেস্টুরেন্ট থেকে, অ্যাজ ওয়েল এজ ওনার ড্রাগ ট্রাফিকিং এর টাকা দুটাকে কমিঙ্গাল করে ভ্যান্ডিং করে আমার ব্যাংকে জমা দিচ্ছেন। আমরা জানি যে ব্যাংকগুলো সাধারণত 6টা কোর রিস্ককে ফেস করে, যেমন ক্রেডিট রিস্ক, অ্যাসেট লাইবিলিটি রিস্ক,
ফরেন এক্সচেঞ্জ রিস্ক, আইসিএনসি রিস্ক, মাইনরিটি রিস্ক এবং আইটি রিস্ক। আমাদের ব্যাংকারদের সকল রিস্ক সম্পর্কেই একটা ভালো ধারণা থাকতে হবে, কেননা আমাদের এই সবগুলো রিস্ককেই কিন্তু আমরা ফেস করি। আর যারা আমরা ইনভেস্টমেন্টে কাজ করি তাদের ক্রেডিট রিস্ক সম্পর্কে একটা ডেপথ নলেজ থাকতে হবে। পাশাপাশি আমাদেরকে অন্যান্য রিস্ক সম্পর্কেও জানতে হবে, কেননা ক্রেডিট রিস্ক কম হলে মাইনরিটি রিস্ক কম হবে, ব্যাপারটা কিন্তু সেই রকম না হতে পারে। যেমন একজন কাস্টমার 10 কোটি টাকা লিয়েন রেখে 10 কোটি টাকার এমটিটিআর লিয়েন রেখে সে এফও নেবে বা কট নেবে, এই জায়গায় হয়তো ক্রেডিট রিস্ক বা আইআইআরএস এর মাধ্যমে আমি দেখলাম সে যেহেতু 100% মার্জিন রাখছে বা 100% মার্জিন রেখে কোনো একটা এলসি করবে, তার রেটিং যাই হোক না কেন আইসিআরআরএস এ এটাকে এক্সেলেন্ট ধরা হয়। বাট এই জায়গায় 100% মানি মার্জিন রাখা সত্ত্বেও এই জায়গায় টিবিএমএল রিস্ক থাকতে পারে। 100% এমটিডিআর রাখা সত্ত্বেও এই জায়গায় কিন্তু আপনার মাইনরিটি রিস্ক ইনকার হতে পারে। সো এই ইস্যুতে আমরা সতর্ক থাকবো যে ক্রেডিট রিস্ক জিরো হলেই যে মাইনরিটি রিস্ক জিরো হবে, ব্যাপারটা কিন্তু সেরকম। আমরা কিভাবে সিবিএমএল বা আইবিএমএল কে ডিটেক্ট করতে পারি এই ইস্যুতে কিছু ফেজ দেখি। কাস্টমার লেভেলে আমরা কি কাজ করব বা কোন দিকে অ্যাটেনশন রাখবো, কোন দিকে ফোকাসিংটা করব। অ্যাসেসমেন্ট লেভেলে আমরা যখন কোনো কাস্টমারকে অ্যাসেস করছি, লোন প্রসেস করছি, ওই ক্ষেত্রে কি করব, অথবা লোন যখন ডিসবার্স করছি অথবা রিপেমেন্ট নিচ্ছি, এবং টেকনোলজিক্যাল ইউজ। এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব যে কোনো একটা কাস্টমারের এগেইনস্টে সিবিএমএল রিস্ক কি কি রেজ হতে পারে, অথবা এগুলো আমরা কিভাবে মিটিগেট করতে পারি। কাস্টমারকে আইডেন্টিফাই করা, ভেরিফাই করা। আমার লোনের জন্য কাস্টমার আসছে মানে ইন্ডিভিজুয়াল, তাকে ইন্ডিভিজুয়াল কাস্টমার এনআইডি এবং নির্বাচন কমিশনে গিয়ে এটাকে ভেরিফাই করতে পারি আমরা। অ্যাজ ওয়েল এজ যদি এটা লিগেল কাস্টমার হয়, তার লিগেল ফর্ম বা স্ট্যাটাসকে জানা, তার এমপ্লয়ি স্ট্যাটাসটা জানা, অথবা তার মেমোরেন্ডাম আর্টিকেল, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, এবং ওই পার্টিকুলার কোম্পানিকে বা এন্টিটিকে ভিজিট করা, ফিজিক্যাল ভিজিট করা। এগুলো আমরা সাধারণত লোনের ক্ষেত্রে আমরা করে থাকি। তার বিজনেস প্রোফাইলটাকে দেখা, অর্থাৎ তার বিজনেস প্রোফাইল কি, কত দিনের এবং কি পরিমাণ ভলিউমে সে বিজনেস করছে, এটাকে দেখা। স্যাংশন, আমরা জানি সাধারণত ইনভেস্টমেন্টে এই স্যাংশনকে বলা হয় অনুমোদন, বাট আমরা যারা এএমএল এ কাজ করি স্যাংশন মানে হলো নিষেধাজ্ঞা, স্পেলিং সেম। বাট আমরা এই জায়গায় যে স্যাংশনের কথা আলোচনা করছি সিবিএমএল এ, এটা হলো নিষেধাজ্ঞা, অর্থাৎ কাস্টমার কোনো নিষিদ্ধ কাস্টমার কিনা, কোনো স্যাংশন কাস্টমার কিনা, অথবা কাস্টমার যার সাথে ট্রানজেকশন করবে সে কোনো নিষিদ্ধ কাস্টমার কিনা, এটা আমাদের দেখতে হবে। আমাকে দেখতে হবে কাস্টমার পেঅ্যাপস কিনা, কারণ আমরা জানি পেঅ্যাপস যদি হয় তাহলে এই জায়গায় কারাপশন ফান্ডের একটা ইনভলভমেন্ট থাকার সুযোগ বেড়ে যায়। সো কাস্টমার এন্টিটিতে যিনি আছেন উনি পেঅ্যাপস কিনা অথবা আইপি কিনা, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং ওই অনুযায়ী আমাকে ইডিডি করে ব্যবস্থা নিতে হবে। বেনিফিশিয়ারি ওনার, অর্থাৎ এই কাস্টমারের আলটিমেট বেনিফিশিয়ারি ওনার কে। আমরা জানি যে এন্টিটির ক্ষেত্রে আমরা 20% উপরে যারা থাকে তাদেরকে বেনিফিশিয়ারি ওনার হিসেবে ট্রিট করি। সো এই বেনিফিশিয়ারি ওনারটাকে আমাদের আইডেন্টিফাই করে তাদের ক্ষেত্রে আমাদের ডিউ ডিলিজেন্স করতে হবে, অথবা কাস্টমারের এগেইনস্টে কোনো ল সুইট হয়েছে কিনা, ল ফাইল হয়েছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। অ্যাজ ওয়েল এজ কাস্টমারের এগেইনস্টে কোনো অ্যাডভার্স মিডিয়া নিউজ আছে কিনা, অথবা অ্যাডভার্স মিডিয়া নিউজে কাস্টমারের কোনো রিলিভেন্সি আছে কিনা, এটা আমাদেরকে এই লেভেলে দেখতে হবে সিবিএমএল রিস্কটাকে ডিটেক্ট করার জন্য। অ্যাসেসমেন্ট লেভেলে আমাদেরকে দেখতে হবে কাস্টমারের যে বিজনেস আর আমার কাছে যে ফেসিলিটি সে চেয়েছে এটা কনসিস্টেন্ট কিনা, এই ইস্যুটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কাস্টমার ফাইন্যান্সিয়াল গুকে অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ তার ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট এটা প্রপারলি মেক করেছেন কিনা অ্যাকাউন্টেন্ট, এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অ্যাজ ওয়েল এজ তার যে সোর্স অফ ফান্ড, তার যে ক্যাপিটাল, এটা ক্লিয়ার আছে কিনা, স্বচ্ছ কিনা, এই ফান্ডটা কোথা থেকে এই জায়গায় ইউজ হবে, এটা আমাদেরকে এমএল এর দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। কাস্টমার
যে গুডস নিয়ে বিজনেস করছেন তার বিজনেস লাইনের সাথে এটা কনসিস্টেন্ট কিনা, অর্থাৎ সেপারেট লাইনের বিজনেস নিয়ে উনি ডিল করেন, বাট ডিফারেন্ট গুডস এর জন্য উনি হয়তো লোনের অ্যাপ্রুভাল দিয়েছেন, বাট যে গুডস সে চাচ্ছে আমি তাকে কিনে দেব, এটার প্রাইসটাকে ভেরিফাই করা, ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং যাতে না হয়ে যায় এটাকে দেখা। এবং কোল্যাটারাল যেগুলো হচ্ছে এগুলো থার্ড পার্টি কোল্যাটারাল কিনা, অথবা এই কোল্যাটারাল যে জমা দিয়ে উনি ফেসিলিটি নিবেন এগুলো আসলে প্রপার কিনা, প্রপার অথরিটি বা লিগ্যাল অথরিটি ওনার আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। অ্যাসেসমেন্ট লেভেলে আমাদেরকে এই 4টা কোশ্চেনের আনসার অবশ্যই খুঁজে পেতে হবে। এই 4টা কোশ্চেনের আনসার না পেয়ে আমি ওই কাস্টমারকে অ্যাসেসমেন্ট লেভেল অতিক্রান্ত হতে দেব না। একটা, যে উনি কি ফেসিলিটি চাচ্ছেন, এটা কি কনসিস্টেন্ট কিনা, কেন চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, কখন উনি নেবেন, এগুলোর উত্তর খুঁজে পেয়েই আমরা আইবিএমএল তাকে ডিটেক্ট করব এবং এই অনুযায়ী প্রিভেনশন। আমাদেরকে কোনো একটা ক্রেডিট ট্রানজাকশন করার পূর্বে তার কমার্শিয়াল পারপাস বা বাণিজ্যিক উদ্দেশ্যটা আমাদেরকে জানতে হবে। বিকজ যে প্রোডাক্ট আমি যে প্রোডাক্টের পেছনে আমি ইনভেস্ট করছি বা ক্রেডিট ফেসিলিটি দিচ্ছি, ওই প্রোডাক্টের আসলে ডিমান্ড আছে কিনা, ওই প্রোডাক্টের সাপ্লাই আছে কিনা, এই ইস্যুটা আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে দেখতে হবে তার বিজনেসের সাথে এটা কনসিস্টেন্স কিনা, আমাদেরকে দেখতে হবে সাইজ অফ প্রোডাক্টের ভলিউম, অথবা এই প্রোডাক্টের প্রাইসিংটা, আমাদেরকে দেখতে হবে ট্রানজেকশনের ডকুমেন্টটা আসলে, যার মাধ্যমে যে ভেহিকেলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো হস্তান্তর হচ্ছে, এই ইস্যুগুলো আমাদেরকে এনশিওর করতে হবে ক্রেডিট ট্রানজেকশনে। ট্রানজেকশন লেভেলে আমরা সাধারণত দুই ভাবে ভাগ করতে পারি, একটা হলো ডিসবার্সমেন্ট লেভেল, একটা হলো রিপেমেন্ট লেভেল। দুই লেভেলেই সিবিএমএল করতে পারে। অর্থাৎ যখন আমরা ডিসবার্স করছি, মোড অফ ডিসবার্সমেন্ট, মোড অফ ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আমি আসলে টাকা দেওয়ার কথা কোনো একটা পার্টিকুলার এন্টিটিকে, বিজনেস এন্টিটিকে, বাট সেই টাকাগুলো কোনো অন্য কোনো, অর্থাৎ বাইং এজেন্ট হিসাবে নিয়ে গিয়ে অন্য কোনো এফআই কে দিচ্ছে কিনা, ব্যাংকে দিচ্ছে কিনা, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে দিচ্ছে কিনা, অথবা ইরিলিভেন্ট কাউকে দিচ্ছে কিনা যার সাথে বিজনেস রিলেশনশিপ যায় না। যে গুডস গুলো নিচ্ছে এই গুডস গুলোর প্রাইসিংটা দেখতে হবে, আর শরিয়া কমপ্লায়েন্সটা এনশিওর করতে। শরিয়া কমপ্লায়েন্সটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে সিবিএমএল রিস্কটা অনেকাংশেই কমে যাবে। অপরদিকে যখন রিপেমেন্ট করছে, এই রিপেমেন্ট কোনো থার্ড পার্টি থেকে আসছে কিনা, অর্থাৎ যার সাথে এই বিজনেসের কোনো রিলেভেন্সি নাই এরকম কারো কাছ থেকে রিপেমেন্ট আসছে কিনা, অথবা রিপেমেন্ট গুলো ক্যাশে আসছে কিনা, এটা হয়তো ট্রান্সফারে আসার কথা ওই বিজনেসের নেচার অনুযায়ী, বাট ক্যাশে রিপেমেন্ট হচ্ছে, এই জায়গায় মাইন্ড লার্নিং থাকতো। অথবা লং টার্মের জন্য কোনো একটা ফাইন্যান্স নিয়েছেন উনি, ভেরি শর্ট টার্মে উনি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছেন। উনি 15 বছরের জন্য এসপিএসএম নিয়েছেন, উনি এটা 15 দিন পরে অথবা 1 মাস পরে অ্যাডজাস্ট করে দিচ্ছেন। সো এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে, এটাও এক ধরনের রেড ফ্ল্যাগ, এই জায়গায় খুঁজে পেতে। অথবা টার্ন ওভার, যে কোনো একটা গুডস হয়তো 90 ডে, 120 ডে বা 80 ডে সেল হয়, উনি 1 মাস অথবা 15 দিন অথবা 5 দিন পরে উনি অ্যাডজাস্ট করে দিচ্ছেন। আমি রিপেমেন্টটা পেয়ে যাচ্ছি ঠিক আছে, বাট এই প্রোডাক্টের মাধ্যমে উনি আসলে কোনো লন্ডারিং অ্যাক্টিভিটিস করছেন কিনা, বারবার ডিসবার্সমেন্ট নিচ্ছেন, এই তার লন্ডারকৃত মানিটাকে বৈধ করার জন্যই হয়তো ডিসবার্সমেন্ট নিচ্ছেন। সো এই ইস্যুগুলোতে আমাদের স্পেশাল ফোকাসিং দিতে হবে। প্রাইস ভেরিফিকেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েবসাইটের লিস্টগুলো, সাধারণত আমাদের টিবিএমএল প্রিভেনশন যে গাইডলাইন, এই গাইডলাইন দেওয়া আছে, এরকম বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা প্রাইসগুলো ভেরিফাই করতে পারি। যেমন চাইনিজ আইটেমের জন্য মেড ইন চায়না, ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া মার্ট, এরকম বিভিন্ন স্পেসিফিক ওয়েবসাইট আছে যে জায়গা থেকে আমরা প্রাইসগুলোকে ভেরিফাই করে নিতে পারি, এবং সিবিএমএল রিস্ক মিটিগেশনে এটা আমাদের সহায়ক হতে পারে। ট্রানজেকশন লেভেলে স্পেশালি যে এরিয়াতে আমাদের রেগুলেটর ফোকাসিং করছে ক্লাসিফাইড ইনভেস্টমেন্ট, এবং এই ক্লাসিফাইড ইনভেস্টমেন্টে যিনি বড়ুয়ার উনি দেশে আছেন কিনা, ওনাকে ট্রেস করা যাচ্ছে কিনা, এই ইস্যুতে আমাদের ফোকাসিং করতে হবে। এই ইস্যুতে আমাদের রিভিউ করে দেখতে হবে উনি দেশে আছেন কিনা, ওনার কানেক্টিভিটি খুঁজে বের করতে হবে।
উনি যদি দেশের বাইরে চলে যান তাহলে আমাকে দেখতে হবে যে আমার বিনিয়োগকৃত টাকা দেশের বাইরে চলে গিয়েছে কিনা। যদি এরকম হয় ক্লাসিফাই ইনভেস্টমেন্ট অথবা রাইট অফ এর ক্ষেত্রে অবশ্যই এটাকে রিভিউ করে আমাদের এসএআর এসটি এর কথা বিবেচনা করতে হবে, আদারওয়াইজ আমরা লিগ্যাল অব্লিগেশনে পড়ে যাব। সিবিএমএল বা আইবিএমএল রিস্ক মিটিগেশনে আমাদের ব্যাংক অফিসিয়ালদের দায়িত্ব কি? ব্রাঞ্চ লেভেলে আমাদেরকে কাজ করতে হবে, হেড অফিসিয়াল লেভেলে আমরা যারা লোনকে অ্যাপ্রুভ দিচ্ছি তাদেরকেও সিবিএমএল রিস্ক মিটিগেশনে কাজ করতে হবে, অ্যাজ ওয়েল এস এএমএলডি তেও কাজ করতে হবে, অ্যাজ ওয়েল এস আইসিএনসিডি কাজ করবে। অর্থাৎ কোন একটা প্রোগ্রামে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্সকে প্রত্যেকেই কিছু না কিছু রেসপন্সিবিলিটি আছে। আমরা যদি ব্রাঞ্চ লেভেলে এখন যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের রেসপন্সিবিলিটি দেখি, তারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তারা এনশিওর করবে যখন কোনো একটা ক্রেডিট প্রপোজাল তারা প্রিপেয়ার করছেন এবং হেড অফিসে কর্পোরেটে উনি সাবমিট করবেন এএমএল ইস্যুগুলোকে, তাদেরকে কমপ্লাই করতে হবে। এই ইস্যুতে আইআরএমডি 2022 সালে মার্চ মাসে একটা সার্কুলার জারি করেছে, মিটিকুলাস কমপ্লায়েন্স অফ এএমএল সেফটি গাইডলাইন। অর্থাৎ প্রপোজালের সাথে একটা ডিক্লারেশন দিতে হবে। এই ডিক্লারেশনে কি কি আছে আমরা একটু এক নজর দেখি। অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের স্ট্যাটাস, কেওয়াইসি, কেওয়াইপি, কেওয়াইসি লাস্ট কবে আপডেট করা হয়েছে, কাস্টমার রিস্ক গ্রেডিংটা কি আছে, টিপি আপডেট কি আছে, কাস্টমারের রিস্ক লেভেলটা কি, এই জায়গায় বেনিফিশিয়ারি ওনার কি আছেন, ওই অ্যাকাউন্টের আইপি বা প্যাপস আছেন কিনা, রেড ফ্ল্যাগ জেনারেট হয় কিনা, এবং কাস্টমার কাছ থেকে রুলস রেগুলেশন কমপ্লাই একটা ডিক্লারেশন নিতে হবে। অ্যাজ ওয়েল এজ ব্রাঞ্চ লেভেলে প্রতিটা ট্রানজেকশন বা অ্যাক্টিভিটিকে অনগোয়িং মনিটরিং করতে হবে, এই যে রেড ফ্ল্যাগ জেনারেট হয় কিনা, এই যে কোনো ইনকনসিস্টেন্ট হয় কিনা। অ্যাজ ওয়েল এজ আমরা কর্পোরেট হেড অফিসের যে ডিভিশন গুলো আছে, যার যার ক্ষেত্রে যারা বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে তাদের এএমএল ফোকাসিংটা বাড়াতে হবে। অর্থাৎ আমরা হয়তো ক্রেডিট রিস্কের আসপেক্টে প্রপোজাল গুলোকে দেখি, বাট এই জায়গায় কোনো এএমএল অ্যাক্টিভিটি হচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা এটাকেও আমাদের খতিয়ে দেখতে হবে। স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টকে ক্লাসিফাইড লোন বা রাইট অফ লোনের ক্ষেত্রে রেগুলেটরও স্পেশাল ফোকাস। সো এই বলে আমরা আজকের এই আলোচনা এই পর্যায়ে শেষ করছি। আবারও দেখা হবে ক্রেডিট ব্রেক মানি লন্ডারিং এর বাকি যে পার্টটুকু আনকভার আছে এইগুলো নিয়ে। এই পর্যন্ত সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এই প্রত্যাশা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।